আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হেডলাইন এবং ব্যানারে দেখলেন যে আমি বললাম যে কিছু একটা হতে চলেছে, বড় কিছু। আসলে কি হতে চলেছে, সেটা হচ্ছে কি হতে চলেছে, এটা এখন মিলিয়ন ডলারের কোয়েশ্চেন। তবে কিছু একটা হবে এমন আমার কাছে মনে হচ্ছে। আমার এই মনে হওয়ার সাথে আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন, বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। কারণ আমি কোনো না, যে মানে পীর না, যে বা অ্যাস্ট্রোলজার না, যে আমি বলতে পারি যে এই হবে কালকে। না ভাই, আমি হয়তো আমার ধারণাটা আপনাদের মাঝে শেয়ার করছি। আমি মনে হচ্ছে আমার যে এটা হইতে পারে, এইটাই আপনাদের কাছে শেয়ার করছি। হয়তো আপনারা আমার চেয়ে আরো হাজার গুণ বেশি বুঝেন, কারণ আপনারা দেশে আছেন, আমি তো বিদেশে। তা আমার কাছে আপনারা বেশি বুঝেন, এটা আমি জানি। কারণ আপনারা যেহেতু ফিল্ডে যারা আছে, তাদের সাথে মশকারি করার কিছু নেই ভাই। এখন এমন কিছু না, আবার এটা মনে করেন না আপনারা যে কিছু একটা ঘটবে বলতে আমি কি বলছি যে কিছু একটা ঘটবে তার মানে কি। না না না, এটা এটা বিদেশে পলাতক কেউ ঘটাইতে পারবে না, বা ওই যে ফেসবুকে এখন যেসব পঞ্চপাণ্ডব আছে, পঞ্চপাণ্ডবরাও পারবে না। এটা যা ঘটবে তা হচ্ছে যে সম্ভবত দেশের ভেতরের আমাদের কিছু লোক এবং সাধারণ জনগণ। আপনারা অলরেডি দেখতেছেন যে তেল নিয়ে একটা তেলেস্মাতি চলতেছে, টিকা নিয়ে একটা তেলেস্মাতি চলতেছে। টিকা তো নাই, শত শত শিশু মারা যাচ্ছে। এইটা যদি ধরেন শেখ হাসিনার আমলে যদি এভাবে যদি একদিনে 10টা শিশু বা 15টা শিশু মারা যেত, ও খোদা, তাইলে দেখতেন যে বলতেছে আল্লাহর গজব, আল্লাহ নিজে নামায় ফেলাইতো এরা। আল্লাহরের নিচে নামায় কইতেছে, আল্লাহই কইছে এটা আল্লাহর গজব। এখন কিন্তু কিছু বলে না। তো কেন বলে না? তার কারণ কি জানেন? এই টিকা ব্যবসার যে পয়সা, এই শিশুদের টিকা মারার যে পয়সায় মারা খাওয়ার পেছনে জমাইত্তারাও জড়িত, বিএমপিও জড়িত, ইনুস কাকা তো জড়িত। 3 দল, মানে এরা সকলে মিলে টিকার পয়সা খাইছে, টিকার বাজেট খেয়ে ফেলছে। তেলের অবস্থা সেম, এই জন্য এরা দুইজনের কেউ বলে না। ওরা কয় যে 8 বছর আগে থেকে টিকা নাই, এই জন্য এই অবস্থা। এরা কয় যে তেল নাই যুদ্ধের কারণ। আরে বেটা, তোমরা কেউ তেলের সংকট বা টিকার সংকট নিয়ে সংসদে কথা বলো না কেন? কারণ এগুলো বলবে না। এগুলো বললে যদি কিছু বাইরে যায়, মুখ ফসকা ধরেন যদি কেউ বাইরে যায়, তখন কি হবে? এই কারণেই এরা কেউ বলে না। তো আমি যে জন্য আপনাদেরকে বলছিলাম যে হয়তো হইতে পারে, যে কিছু একটা ঘটার সম্ভাবনা আছে। সেটা আমার যা মনে হয় এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, মানে রাজনৈতিক নিষেধাজ্ঞা, কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা, শাস্তির বিধান যোগ করা যেভাবে চলছে, যদি এটা পাশ হয় বা এটা পাশের কোনো প্রক্রিয়া চলে, বা আগামী সোমবার থেকে যে কোনো দিন, এমনও তো হইতে পারে না যে হঠাৎ করে আমরা আপনারা সবাই ঘুম থেকে উঠে দেখলাম যে শেখ হাসিনার একটা লাইভ ভিডিও চলছে। মানে নেত্রীর সরাসরি, যে আমি যেভাবে আসছি এইভাবে লাইভ এসে 2 মিনিট কথা বলছে। এরপরে কি ঘটবে বুঝতে পারছেন? এরপরে কি ঘটবে? এখনো অনেকের কাছে আছে যে নেত্রীর চেহারা দেখছি না, বা নেত্রীর কথা আমরা সরাসরি শুনছি না, হয়তো ভয়েস রেকর্ড দিচ্ছে বা এই লাইভে আসছে, এগুলো দিয়ে হয়তো ওইভাবে কিছু হচ্ছে না। কিন্তু নেত্রী যদি একবার ফেস আইসা বলে যে "এই তোরা সব বেরো, আমি আসছি কালকে, তোরা সব বেরো", অবস্থাটা কই দাঁড়াবে জানেন? এইসব বিদেশের পলাতক বা ফেসবুকের পঞ্চপাণ্ডব ওদের দেওয়া হবে না। সেদিন দেখবেন যে রাস্তায় ওই যে কুলি মজুর সব নেয় মাজা বেকা। তো কখন যে কি ঘটবে বা কি ঘটতে পারে, সেটি আসলে চিন্তা করছে। আমার সিক্স সেন্স বলতেছে যে আগামী 1 সপ্তাহ 10 দিনের ভিতর মনে হয় এরকম কোনো একটা বিস্ফোরণ ঘটবে। ভাই, তবে কোন বিস্ফোরণ বা কি ধরনের বিস্ফোরণ ঘটবে সেটা জানি না। তবে একটা কিছু হবে বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা যেমন আমাকে কমেন্টসে জানাতে পারেন, কারণ আপনারা ফিল্ডে আছেন, আপনারা দেশের ভেতরে আছেন, অলিতে গলিতে আপনারা চলেন, আপনারা জানেন পাবলিকের অবস্থা, বিস্ফোরণের অবস্থা কোথায় কি, সব আপনারা আমার চেয়ে 1000 গুণ বেশি বুঝেন। আর আমি যা বলি তা হয়তো আপনাদের মতো কোনো ভাই বন্ধু হয়তো কোনো কিছু শেয়ার করে, কিছু বলে, কিছু ইনফরমেশন শেয়ার করে, সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি। সেই ধরনেরই, এই জন্যে আমি লিখেছি যে কিছু একটা কি ঘটতে পারে কিনা।
এখন কি ঘটতে পারে? নেত্রী কি সরাসরি কোনো ভাষণ দিতে পারে এসে, নাকি নেত্রী যে কোনো দিন হয়তো 24 বা 48 ঘন্টার অর্ডারে সরোয়ার্দী উদ্যানে এসে নেমে জনসভা করে ফেলতে পারে? কোনটা হবে? কে কি চাচ্ছে? ডিপ স্টেটের অবস্থা কি? কোন দিকে ঘুরছে? ওই যে একটা গান ছিল না নির্বাচনে, কি কার পাশা চলছে, কার কিরকম, আসলে কোথায় কি হচ্ছে কিছুই কি বোঝা যায়? একটা গুমট আবহাওয়া, মানে অবস্থাটা এমন যে গুমট, মানুষ, কোনো কিছুই নাই। একদিকে নাই হামের টিকা, একদিকে নাই পেট্রোল। আবার গতকালকে না জানি গত শুক্রবারে সম্ভবত বিএনপির কোন এক চিফ হুইপ সম্ভবত কুমিল্লা বা ফেনীর এইখানে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন যে আগামী 2 মাসের ভিতরে অনেক লোক গ্রামে চলে যেতে হবে। কেন ভাই? ঢাকা শহরে কি পারমাণবিক বোমা পড়বে? সিটাং শহরে পারমাণবিক বোমা পড়বে যে 10 কিলোমিটারের ভিতরে সব ছাই হয়ে যাবে, হিরোশিমা নাগাসাকির মতন, বাকি সব গ্রামে চলে যেতে হবে? কোনটা? তার মানে কি গার্মেন্টস ফ্যাক্টরি, ব্যাংক, বিমা সব বন্ধ হয়ে যাবে? লকডাউন দিয়ে দিবেন? তেল নাই, টিকা নাই, চাউল নাই, ডাইল নাই, সবাই গ্রামে যান? কোনটা হবে? নাকি ফুল কলাপস করে যাচ্ছেন আপনারাও, যা খাওয়ার তা খেয়ে নিছেন? নাকি মায়ানমারের সাথে কোনো যুদ্ধে মায়ানমার বোমা মারবে চিটাং ঢাকায়? তা মায়ানমার গভর্নমেন্টের ওই ক্যাপাসিটি আছে বোমা আমাদের দেশে এসে পড়ার? কোনটা হবে? নাকি ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ঢাকা চিটাংয়ে ওই যে হিজবুত তাহরিরে ধরার জন্য? কোনটা হবে? সব কিছু যদি একটু দেখেন, একটু খেয়াল করেন, তাহলে বুঝবেন যে কিছু একটা হওয়ার সম্ভাবনা, মানে কিছু একটা ঘটবে এইটা বলতে পারি, তবে কি ঘটবে সেটা বলতে পারি না। সুতরাং আপনাদের কাছেও যদি মনে হয় এমন কিছু, কমেন্টসে জানাতে পারেন, নিজেদের মতামত জানাতে পারেন। এটা এমন না যে মানে আমার কথায় আপনাদের বিশ্বাস করতে হবে। আপনারাও চিন্তা করেন, আপনারাও জানান, হয়তো আপনাদের চিন্তা আমার চিন্তা সব মিলে আমরা হয়তো একটা কনক্লুশনে পৌঁছাইতে পারবো যে কি হতে যাচ্ছে, কি হবে। 2024 সালের 5ই আগস্টের পর থেকেই ব্যারাকের বাইরে মানে সিভিল প্রশাসনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার আমলে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেশ কয়েকবার বলেছিলেন সেনাবাহিনী যত দ্রুত ব্যারাকে ফিরে যেতে পারবে ততই মঙ্গল। কারণ সেনাবাহিনীর কাজ সিভিল প্রশাসনের নয়, তাদের মূল কাজ দেশের নিরাপত্তা রক্ষা করা। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন পর গত 15ই ফেব্রুয়ারি সেনাপ্রধান সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে বলেছিলেন নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। কিন্তু এরই মধ্যে নির্বাচিত বিএনপি সরকার শপথ নেওয়ার 1.5 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, তবে সেনাবাহিনী এখনো ফেরেনি ব্যারাকে। প্রশ্ন উঠছে, কেন সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরছে না? প্রশ্ন উঠছে, জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা ব্যারাকের বাইরে থাকা যে ক্ষতি হওয়ার আশঙ্কা করেছিলেন, যেসব উদ্বেগের কথা বলেছিলেন, সে আশঙ্কা আর উদ্বেগগুলো কি নির্বাচিত সরকার আমলে আর নেই? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সিভিল প্রশাসনে বা মাঠ পর্যায়ে সেনাবাহিনীর তৎপরতা কমলেও সরকারের কাছ থেকে ব্যারাককে ফিরে যাওয়ার ব্যাপারে এখনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে সরকার সেনাবাহিনীকে যে পুরোপুরি ব্যারাকে ফিরে যেতে বলতে পারছে না, তার পেছনে আছে সুনির্দিষ্ট 2টি কারণ। সূত্রগুলো বলছে মাঠ পর্যায় থেকে গত কয়েকদিনে সরকার পাওয়া কিছু তথ্যের কারণে এই 2 কারণ সরকারকে বেশ ভাবিয়ে তুলেছে। প্রশ্ন হলো, সেনাবাহিনী আসলে কতদিন ব্যারাকের বাইরে থাকবে? 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও সেনাবাহিনী। তখন রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করেন সেনাপ্রধান। এরপর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2024 সালের 17ই সেপ্টেম্বর প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এর কয়েকদিন পর 30শে সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও। এরপর থেকে এই মেয়াদ 2 মাস করে বাড়িয়েছিল অন্তর্বর্তী সরকার। সবশেষ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 2025 সালের 12ই নভেম্বর থেকে 2026 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূস যখন টাল বাহানা করছিলেন, তখন সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল। বলা হয়েছিল সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়, ব্যারাকের বাইরে থাকলে সেনাবাহিনীর অপূরণীয় ক্ষতি।
গত বছরের 5ই নভেম্বর সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেছিলেন, সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চায় সেনাবাহিনী, যাতে তারা তাদের প্রাতিষ্ঠানিক কাজ চালিয়ে যেতে পারে এবং স্বাভাবিকভাবে ব্যারাকে ফিরে যেতে পারে। সেদিন তিনি বলেছিলেন, সেনাবাহিনীর প্রধান কাজ যুদ্ধের প্রস্তুতি নেওয়া। গত 15 মাস ধরে বাহিনী ব্যারাকের বাইরে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে, যা তাদের নিয়মিত প্রশিক্ষণ ব্যাহত করেছে। এজন্য বিশ্রাম ও পুনর্গঠনের গুরুত্ব রয়েছে। একই রকম বক্তব্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার বিভিন্ন সময় দিয়েছিলেন। সবশেষ গত 15ই ফেব্রুয়ারি সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদ ও মর্যাদার সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান। সেখানে তিনি বলেছিলেন, নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তিনি সেদিন আরো বলেছিলেন, জনগণের স্বার্থে যা করণীয় ছিল সেনাবাহিনী তা করেছে। সেনাবাহিনী এখন নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে। সরকার নির্দেশনা পেলেই তারা ব্যারাকে ফিরে যাবে। তার সেই বক্তব্যের পর 1.5 মাস পার হয়ে গেছে। নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল সেগুলো এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে। 28শে ফেব্রুয়ারি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর তার বাড়ানো হয়নি, কিন্তু সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যাওয়ার নির্দেশ দেয়নি সরকার। 111-এর ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের পর এত লম্বা সময়ের জন্য সেনাবাহিনী ব্যারাকের বাইরে সিভিল প্রশাসনের জন্য কাজ করছে। প্রশ্ন হলো, সেনাবাহিনীকে এখনো সরকার কেন ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেয়নি? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 15ই ফেব্রুয়ারির বক্তব্যে বলেছিলেন, পুলিশ পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে। গত 1 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছিলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র 13 দিনই আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। সূত্রগুলো বলছে, সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এমনটা দাবি করলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে সরকার দুটি কারণে চিন্তিত। প্রথমটি হলো 2024 সালের জুলাই আগস্টে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়া। গত কয়েকদিনে ঢাকা ও চট্টগ্রামে পুলিশ এমন কিছু তথ্য পেয়েছে যার কারণে সরকারকে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। দৈনিক সমকালের এক রিপোর্টে বলা হয়েছে, চট্টগ্রামে পেশাদার অপরাধী ধরা পড়লেই মিলছে পুলিশের লুট হওয়া অস্ত্র। ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ নানা অপকর্মে এসব অস্ত্র ব্যবহার হয়। মহানগর ও জেলার 10 থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে প্রায় 150 পিস্তল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে এগুলো সন্ত্রাসীদের হাতে রয়েছে। গত 1 বছরে সন্ত্রাসীদের কাছ থেকে 1 ডজনের বেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সর্বশেষ গত 10ই মার্চ নগরের 2 নম্বর গেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর সদস্য মনিরুল হকের দেহ তল্লাশি করে ডবল মোরিং থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী আল ফালা গলির একটি বাসা থেকে অত্যাধুনিক এসএমজি ও গুলি উদ্ধার করা হয়েছে। গত 1 এপ্রিল রাজধানী ঢাকার পল্লবী থানার আলীনগর এলাকা থেকে একটি 12 বোর শটগান, 27 রাউন্ড কার্তুজ, 10 রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ 2 রাউন্ড শটগানের খালি খোসা উদ্ধার করেছে পল্লবী পুলিশ। এই অস্ত্রগুলো থানা থেকে লুট হওয়া। এর আগে রাজধানীর খিলক্ষেত থানা থেকে লুট হওয়া অস্ত্র মিলেছিল চাঁদপুরে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা, ফাঁড়ি, বক্স সহ পুলিশের বিভিন্ন ইউনিট স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। এসব জায়গা থেকে 5,753টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলা বারুদ লুট হয় 6,51,832টি। অন্তর্বর্তী সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইবার এসব লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। অবশ্য শেষ দিকে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছিলেন, লুট হওয়া অস্ত্রগুলো খালে পুকুরে ফেলে দেওয়ার আর উদ্ধার করা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচনের পর নানা জায়গা থেকে স্বল্প পরিমাণে হলেও এসব অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার হচ্ছে। সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী লুট হওয়া অস্ত্রের মধ্যে 62% উদ্ধার করা গেছে। বাকি অস্ত্রগুলো অপরাধীদের হাতেই আছে এমন ধারণা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে 1350 বেশি লুট অস্ত্র এখনো সন্ত্রাসীদের হাতে রয়ে যাওয়ায় সরকার স্পেশাল উদ্ধার অভিযান পরিচালনার চিন্তা ভাবনা করছে। সে কারণে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরার নির্দেশ দিচ্ছে না। সাথে আছে আরেকটি কারণ, সেটি হলো জুলাই আগস্টে দেশের 17টি কারাগারে নজিরবিহীন বন্দীদের বিদ্রোহ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভয়াবহ সেই ঘটনায় 2টি কারাগারের সব বন্দীসহ 5টি কারাগার থেকে 2247 জন বন্দী পালিয়ে যায়। এদের মধ্যে এখনো 716 জন বন্দীকে গ্রেফতার করতে পারেনি। তাদের মধ্যে 9 জন জঙ্গি সহ 99 জন সাজাপ্রাপ্ত আসামি, 84 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত রয়েছে। এদের ধরার জন্য বিদেশি কয়েকটি দেশ থেকে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু জঙ্গি দমনের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে আমেরিকার সরাসরি আর্থিক ও কারিগরি সহায়তায় এবং প্রশিক্ষণে বাংলাদেশ পুলিশের বেশ কিছু বিশেষায়িত ইউনিট ও টিম গঠিত হয়েছিল। এগুলোর মধ্যে আছে সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি এবং অ্যান্টি টেররিজম ইউনিট বা এটিইউ ছিল। অন্তর্বর্তী সরকার আমলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আছে এমন কিছু নেতার চাপে সোয়াট ছাড়া বাকি 3টি ইউনিটকে অকেজ করে ফেলা হয়েছিল। বিএনপি সরকার ক্ষমতা আসার পরও পরিস্থিতি উন্নতি হয়নি। পুলিশের গোয়েন্দাদের ধারণা, সেনাবাহিনী পুরোপুরি ব্যারাকে ফিরে গেলে জঙ্গি গোষ্ঠীগুলো আবার সক্রিয় হয়ে মাঠে নামতে পারে। ইতিমধ্যে বিদেশি একটি দেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে জঙ্গি দমনে গঠিত এই ইউনিটগুলো সক্রিয় করার জন্য তাগাদা দিয়েছেন। তবে সরকার একটি সূত্র বলছে, অতীতে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল এমন গ্রুপটি চায় না সরকার এই ইউনিটগুলোকে কার্যকর করুক। প্রশ্ন হলো, সরকার তাহলে সেনাবাহিনীকে কতদিন ব্যারাকের বাইরে রাখবে? সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণের তথ্য জানা যায়নি। তবে সহসা যে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ব্যারাকে ফিরে যাচ্ছে না, এমন আভাস পাওয়া গেছে। প্রতিটা দিন যাচ্ছে আর বাংলাদেশের মানুষের সামনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যোগ্যতা, দূরদর্শিতা, দেশপ্রেম এবং ঔদার্য, সবচেয়ে বড় যে জিনিসটা, এটা আপনার একের পর এক কিন্তু পরিষ্কার হচ্ছে। কিভাবে দেখুন, আমরা তো জানি যে এই নরপিশাচ ইউনূস কিভাবে বাংলাদেশকে আপনার অর্থনৈতিকভাবে শোষণ করেছে, সে আর তার ডাকাতরা মিলে। সর্বশেষ আপনি দেখেন, দেশে অনেকগুলো শিশু মারা গেল এবং অনেক শিশু হামে আক্রান্ত। যেই একটা মহামারী আকারে একটা জিনিস এসছে, যেই হাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় প্রায় নন এক্সিস্টেন্ট হয়ে গিয়েছিল। তারপরে আপনার বিএনপি একজনকে মন্ত্রী বানিয়েছে, দাড়িওয়ালা সাখাওয়াত, সে বলল 8 বছর টিকা দেয়া হয় নাই। তারপরে আওয়ামী লীগের কর্মীরা বের করে দেখালো যে টিকা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মধ্যে তো শেখ হাসিনা বাংলাদেশকে অনেক কিছুতে রোল মডেল করেছিলেন, এমনকি আপনার শিশু টিকা প্রদানেও কিন্তু উনি বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন যে যেটা একেবারে সেই কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে সবাই, তাকে ইন্টারন্যাশনাল পুরস্কার দেয়া হচ্ছে। এটা কিন্তু আওয়ামী লীগের কর্মীরা কিন্তু অনলাইনে এটা দেখিয়ে দিয়েছে। তারপরে জানা গেল কি, ইউনূস এই শিশুদের টিকা খাতে যে বরাদ্দ, অর্থাৎ স্বাস্থ্য খাতে যে বরাদ্দ ছিল, আমি চিন্তা করে দেখলাম যা ওরা করেছে, প্রায় 70 থেকে 80% টাকা কিন্তু ইউনূস মেরে দিয়েছে। ইউনূস এবং তার এই দেড় বছরের আপনার ইন্টারিম সরকার। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা 70-80% বাজেট আপনার চুরি করে ফেলতে পারে, এবং এই ইউনূস সারা বিশ্বে আপনার এই শান্তির নামে, মানব কল্যাণের নামে, দরিদ্র মানুষের উপকারের নামে সারা বিশ্বে বাটপারি করে বেরিয়েছে। আর বাস্তবতায় দেখা গেল যে সে চুরিদারি তো করেই, এমনকি আপনার স্বাস্থ্য খাতের মতো একটা গুরুত্বপূর্ণ খাতের টাকাও সে কিন্তু মানে রেহাই দেয়নি। তারপরে আপনি ইউনূসের কথা তো বলে শেষ করা যাবে না কতভাবে। ঠিক যখন বাংলাদেশে আপনার এই হামে শিশুরা মারা যাচ্ছে, 1 বছরের, 2 বছরের, 18 মাসের, 16 মাসের, 10 মাসের শিশুরা মারা যাচ্ছে, এই বদমাশ ইউনূস, তাকে দেখা যাচ্ছে সে জাপানে গিয়ে সেই দেশের শিশুদের সাথে হাত মিলাচ্ছে, আনন্দ করছে। আমি অবাক হয়ে যাই যে এই জাপানিজ এম্বাসি যে বাংলাদেশে আছে, এদের কি কোনো কাজ নাই? এরা দেখে না এই ইউনূসের মতো এইরকম একটা নরপিশাচ বাংলাদেশে কি করেছে?
তাকে তারা এমন এক সময়ে আপনার নিয়ে গেছে, পুরা জিনিসটা পুরা জাপানে যারা এটাই আয়োজক, তারা বাংলাদেশের আজকে যে মানুষগুলো ভুগছে, যাদের আপনার সন্তানরা আপনার মারা গেল, তাদের সাথে কিন্তু নিষ্ঠুরতা করলো, প্রহসন করলো, তাদের সাথে একটা 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 প্রচন্ড নিষ্ঠুরতা করলো এই জাপানিজ আয়োজকগুলা। যাই হোক, এই আশা এই চ্যাপ্টার আপনি বাদ দেন। তারপরে আপনি দেখেন তারেক রহমানের সরকার সামান্য তেলের প্রবলেম কিন্তু রিজলভ করতে পারে না। ইরানের যুদ্ধের সাথে তারেক রহমানের এই পেট্রোল পাম্পে তেলের যে সম্পর্ক, এটার কোনো আসলে এখন পর্যন্ত সম্পর্ক নাই। তারা একটা বাহাদুরি দেখাচ্ছে যে তারা দাম বাড়াচ্ছে না, এইটা আবার প্রশংসা করছে নিজেদেরকে নিজে। এই দিকে মানুষ কিন্তু আপনার ওই তেলের পাম্পের চারিদিকে লাইন দিয়ে বসে আছে। তারেক রহমানের সরকার কিন্তু জানে না কিভাবে এই কষ্ট থেকে মানুষকে বাঁচাবে। তারা আগাম সতর্কতা বার্তা দিচ্ছে, টুকু বা তাদের যেসব মন্ত্রী আছে যে লোডশেডিং আসছে, জিনিসপত্রের দাম বাড়বে, আগাম বলে দিচ্ছে সব, ইরান যুদ্ধের ছুতায়। কিন্তু বাস্তবতা তো তারা প্রকাশ করছে না। আমি তারেক রহমানের সরকারকে এখানে আসলে খারাপ কিছু বলতে চাই না, কিন্তু বাস্তবতা তো স্বীকার করতে হবে যে এই শেখ হাসিনার রেখে যাওয়া টাকা পয়সা ইউনূস যেভাবে শোষণ করেছে, এবং যেভাবে আপনার শোষণ করেছে এবং প্রচন্ড আপনার অমিতব্যয়ী হিসাবে সে কিন্তু রাষ্ট্রটা চালিয়েছে মনে হয় যে, এবং সে বারবার বলেছে টাকার কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই। ইউনূসের সময় আপনারা যদি খেয়াল করেন, কিন্তু টাকাগুলা কিন্তু শেখ হাসিনার সঞ্চয়ের টাকা, অর্থাৎ রাষ্ট্রের কাজে শেখ হাসিনা যেই সঞ্চয় করে রেখেছিলেন সেইটা দেখিয়ে ইউনূস সারা বিশ্বকে বলেছে, দেশের মানুষ যে যখন বলেছে টাকার কিন্তু অভাব নাই। দেখেন এই জিনিসটা ঘটলো, সেই টাকার যা কিছু অবশিষ্ট আছে সেটাও তারেক রহমান সেটা নিয়ে অনেক আনন্দ ফুর্তি করতেছেন। আনন্দ ফুর্তি বলতে আমি বলছি না যে ব্যক্তিগতভাবে, মানে ওনার সরকারের মধ্যে কোনো ধরনের আপনার তারা কিন্তু নাই। ওরা দেখেন সংসদে একটা মুহূর্ত কিন্তু এই যে পেট্রোল পাম্পের চারিদিকে এই লোকগুলা শত শত আপনার মোটর বাইক যাত্রী বা মোটর বাইকের মালিক দাঁড়িয়ে আছে, এদের নিয়ে কিন্তু কোনো কথা নাই। ওখানে ওরা আনন্দ ফুর্তি করছে। মানে ওই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন উনি নতুন নতুন জোকস প্র্যাকটিস করছে। মানে এখন তো আর সুরঞ্জিত সেনগুপ্ত নাই, মওদুদ আহমেদ নাই, এখন তো এদেরকে আপনার ইয়েতে উঠতে হবে, যাতে উঠতে হবে পার্লামেন্টারিয়ান হিসাবে, সেই সব প্র্যাকটিস করতেছে আন্দালি পার্থ, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনেরা। আর অন্যদিকে তো আপনার অপোজিশনে তো জঙ্গিরা রয়েছে, জামাত, এনসিপি। কিন্তু এই যে মানুষের যে এত কষ্ট রাস্তায় সেটা কিন্তু এই সংসদ দেখে আপনি বুঝতে পারবেন না। তারপরে আপনি যে প্রসঙ্গটা তুললেন যে এত কিছু পরেও ইউনূসের কথা কিন্তু ওরা বলে না কেন জানেন? প্রথম কথা হলো তারা তো 24-এর জঙ্গি কোয়ালিশনের মধ্যে একটা ডেমোক্রেসি করেছে, অর্থাৎ 24-এর জঙ্গি কোয়ালিশনের মধ্যে ইলেকশন করেছে। তার মধ্যে ইউনূস কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে এখনো চালিয়ে যাচ্ছে তার প্রচেষ্টা, তাকে যাতে রাষ্ট্রপতি করা হয়। তারপরে আপনার ইউনূস সংক্রান্ত কোনো কিছু আসলে তারেক রহমান থেকে শুরু করে এরা সবাই কিন্তু ভয় পায়, অর্থাৎ ইউনূসকে প্রচন্ড ভয় পায়। যে মানে এর মূল কারণটা দেখেন, কারণটাও কিন্তু পরিষ্কার। সে কারণ হলো তারেক রহমানকে আমি অত্যন্ত সহানুভূতির দৃষ্টিতে দেখতে চাই। তরুণ একজন নেতা, বিকল্প যদি বাংলাদেশে হতে পারে সেটা খারাপ কিছু না, এবং সেই ধরনের কথাবার্তা আমি কিছু বলেছিও যে বিএনপি আওয়ামী লীগ মিলে যদি একটা আপনার দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে পারে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে, সেটা আপনার আমাদের জন্য ভালো হবে আশা করি। কিন্তু সেই দিকে তারেক রহমানের কিন্তু কোনো খেয়াল নাই। তারেক রহমান যে 24-এর জঙ্গি উত্থানের ফলে আপনার 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথে সব ধরনের প্রমাণ থাকা সত্ত্বেও ওনার যেসব শাস্তি টাস্তি হয়েছে সেগুলা থেকে উনি বের হয়ে গেছে। এইটা ছিল কিন্তু তারেক রহমান যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে এটা কিন্তু তারেক রহমানের বড় অর্জন না। বড় অর্জন ছিল ওই 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে যে উনি বের হয়ে গেছেন সেইটা। এখন আপনার 21শে আগস্টের গ্রেনেড হামলার অপরাধটা তো সংগঠিত হয়েছে। এই ধরনের একটা রাজনৈতিক অপরাধ থেকে বের হয়ে যে উনি গেছেন,
সেই জিনিসটাকে দীর্ঘমেয়াদে টেকসই করার জন্য তারেক রহমানের সব বোধ বুদ্ধি খরচ করার কথা, মানে যে কোনো আপনার বুদ্ধি শুদ্ধি যদি কারো মাথায় থাকে, সেই দিকে তারেক রহমান যাচ্ছেন না। তারেক রহমান ভাবছেন যে রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেছি, এখন আমি ইমরান খান, পারভেজ মোশাররফ, রড্রিগো দুতার্তের মতো আপনার ওই বিভিন্ন ধরনের চমক দেখাবো, ওই ধরনের শার্ট পরবো, তারপরে বিমানের পেছনের সিটে বসে থাকবো, আপনার অফিসে 18 ঘন্টা বসে আছি, এগুলো সংবাদপত্রে লিখবেন, এইসব দিয়ে আমি উতরে যাব। আপনি চিন্তা করতে পারবেন না এগুলা কতটা বালখিল্য একটা চিন্তা। আর ইউনূসের সাথে কেন লাগে না? কারণ ইউনূসের সাথে লাগে না, এখানে দুটো কারণ আছে। প্রথম কারণ হলো তারেক রহমান কিন্তু একটা বড় চক্রে আবদ্ধ হয়ে গেছে। উনি মুসলেকা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন, এসে যাদের কাছে মুসলেকা দিয়েছেন তাদেরকে ধরছেন। উনি মুসলেকা দিয়ে আবার ফিরেছেনও, কিন্তু উনি সেই মুসলেকা কিভাবে দিয়েছেন আমরা জানি না, কিন্তু ওনার কথাবার্তা ব্যবহারে পরিষ্কার উনি ভারত এবং যুক্তরাষ্ট্রের কাছে মুসলেকা দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এখন যুক্তরাষ্ট্র তো আপনারা যুক্তরাষ্ট্রের 1 নাম্বার চয়েস তো ইউনূস, তারেক রহমান নয়। তাহলে বিএনপি কোন সাহসে আপনার ইউনূসের দুষ্কর্মের কথা মুখে উচ্চারণ করবে? বাংলাদেশের একজন শীর্ষ রাজনীতিবিদকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার সুপারিশ নিজেই করেছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। হ্যাঁ, ঠিকই শুনছেন। 2008 সালের সেই গোপন রিপোর্টে এসেছিল তারেক রহমানের নাম। সেই তারেক রহমান এখন দেশের প্রধানমন্ত্রী। এখন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? কথাগুলো এ কারণেই আসছে, তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে যেমন আলোচনা আছে, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক কেমন, বা এই যে রিপোর্টের কথা বলা হচ্ছে এই কারণে পুরনো সমীকরণটি এখন কোন অবস্থায় আছে। অতি সম্প্রতি যেটি চাউর হয়েছে, তার স্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, মানে তার স্ত্রী জুবাইদা রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যুক্তরাষ্ট্র সফর করেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, লবিং করবার জন্য। এই সব মিলিয়ে আলোচনার সমালোচনাগুলো এমনভাবে হচ্ছে, এটির আসলে একটি স্পষ্ট চিত্র আমাদের সামনে আসা দরকার, নয়তো এটি নিয়ে কেবল বিভ্রান্তি তৈরি হতে থাকবে। তাই এ বিষয়ে অল্প কথায় তথ্যানুসন্ধানের ভিত্তিতে আজকের ভিডিওটি উপস্থাপন করছি। যেটা বলছিলাম যে আজকের এই ভিডিওটা শুধু রাজনীতি নয়, এটা বলুন কূটনীতি, ক্ষমতা এবং অতীতের ছায়া, এক কথায় সবকিছুর গল্প। বলছিলাম যে ঘটনাটা 2008 সালের। তখন বাংলাদেশে জরুরি অবস্থা ছিল, 1-11 সরকার। তারেক রহমান ছিলেন বিএনপির সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন। ঠিক সেই সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ওয়াশিংটনে একটি গোপন বার্তা পাঠান। আপনারা জানেন যে রাষ্ট্রদূতরা যে দেশে দায়িত্ব পালন করেন সেই দেশের পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে বিভিন্ন সময় তারা বিভিন্ন এরকম ডাক পাঠিয়ে থাকেন, বার্তা পাঠিয়ে থাকেন। সেই বার্তায় আসলে কি বলা হয়েছিল? বলা হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে গুরুতর রাজনৈতিক দুর্নীতির অভিযোগ রয়েছে তখনকার প্রেক্ষাপটে। সেই কারণে মানে তারেক রহমানের কারণে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার সুপারিশ করা হয়েছে ওই সুপারিশ বার্তায়। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার ভিত্তি এটি কি? এটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন 7750, যেটিকে তারা বলে যে দুর্নীতির কারণে ভিসা নিষেধাজ্ঞা, এটি প্রয়োগের আসলে সুপারিশ করা হয়েছিল জেমস এফ মরিয়ার্টির ওই বার্তায়। কিন্তু এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, অতীতেও হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্র কখনো অফিসিয়ালি এই কথা বলেনি যে তারেক রহমানের উপর সে দেশে প্রবেশে ভিসা নিষেধাজ্ঞা রয়েছে। ইতিপূর্বে মার্কিন দূতাবাস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, এটি গণমাধ্যমের সূত্রে জানা গেছে। অর্থাৎ গণমাধ্যম যখন দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে, জানতে চেয়েছে এই বিষয়ে তাদের মন্তব্য, দূতাবাস থেকে বলা হয়েছে লিকড বা ক্লাসিফাইড
তথ্য নিয়ে তারা মন্তব্য করে না। তার মানে সঠিক তথ্যটি জানবার সুযোগ রইল না। তাহলে এর মানে কি বুঝবো আমরা? এর মানে কি আমরা এমন বুঝবো যে ব্যান আছে, নিষেধাজ্ঞা আছে, কিন্তু এটা অফিসিয়ালি কনফার্ম না। কিন্তু ব্যান যে সুপারিশ করা হয়েছিল এটা তো প্রমাণিত, মানে প্রমাণিত এই অর্থে যে উইকিলিক্সে যে তথ্যগুলো বেরিয়েছিল, ফাঁস হয়েছিল, সেখান থেকেই তো এটির প্রমাণটি পাওয়া যায়। এই উইকিলিক্সে ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে ওই সময়ে এবং এর আগে পরে, বিশেষ করে 2011 সালে বা এর আগে পরে বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু এই সংক্রান্ত সংবাদ এসেছে, আপনাদের অনেকেই দেখেছেন। কিন্তু বাস্তবতা হলো দুর্নীতির বিষয়ে উত্থাপিত তথ্যগুলো বা অংশগুলো সম্পর্কে বিশ্বাসযোগ্য কোনো সোর্স মুখ খুলেছে এমনটি কিন্তু আসলে প্রমাণ পাওয়া যায়নি। যার অর্থ কি এমন হতে পারে এসবের আসলে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, অর্থাৎ আজকের বাস্তবতায়। সেই ব্যক্তি যাকে নিয়ে কথা বলছিলাম, তারেক রহমান, তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। সঙ্গত কারণেই প্রশ্নটা আসে, যুক্তরাষ্ট্রের সেই পুরনো অবস্থান, মানে যেটা জেমস এফ মরিয়াটি সুপারিশ করেছিলেন, বার্তায় লিখেছিলেন, সেই অবস্থান কি বদলেছে, নাকি এখনো কোথাও কোনো অদৃশ্য সীমাবদ্ধতা রয়ে গেছে? মরিয়াটির ওই সুপারিশ যদি এখনো কার্যকর থাকে, তাহলে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর কতটা সহজ হবে? তিনি তো এখন একটি দেশের সরকারের প্রধানমন্ত্রী। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কি এর কোনো প্রভাব পড়তে পারে? ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি এবং শর্ত স্থাপন করে গেছে, তাতে কি কোনো হেরফের বা সমস্যা হতে পারে? নাকি বর্তমান বাস্তবতায়, বর্তমান রাজনীতিতে সব পুরনো হিসাব নিকাশ নতুন করে লেখা হবে? আমরা জানি প্রতিবেশী একটি দেশের প্রধানমন্ত্রী যখন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন যুক্তরাষ্ট্রে তার প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। কিন্তু তিনি যখনই সেই দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট তাকে স্বাগত জানিয়েছেন, তিনি সেই দেশে গেছেন, উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, সাদর সম্ভাষণ পেয়েছেন। এক্ষেত্রে কি হবে সেটি আসলে জানবার বিষয়। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে কিছুদিন আগে বললেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের সম্পাদিত চুক্তি সম্পর্কে বিএনপি এবং জামাত নেতৃত্ব ওয়াকিবহাল আছেন, অর্থাৎ তারা জানেন, তাদের সম্মতিতে এটা হয়েছে বা এই ধরনের চুক্তিতে বা সমঝোতায় তারা একমত হয়েছেন। এটা যদি সত্য হয়, কারণ তারা তো কোনো প্রতিবাদ করেননি যে না আমরা জানি না, আমরা একমত নই, এটা যদি সত্য হয় তাহলে তো এটা এক ধরনের সহযোগিতা বা সমঝোতার বার্তা বলবো আমি। আরো একটি বিষয় আপনারা খেয়াল করেছেন যে অতি সম্প্রতি একটা কথা বেশ টাউর হয়েছে যে তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উল্লিখিত বিষয়ে, মানে তারেক রহমানের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়, দেন দরবার করা, সম্পর্ক প্রতিষ্ঠার বিষয় ইত্যাদির বিষয়ে লবিং করবার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন। যদিও এ বিষয়ে ক্রেডিবল ইন্টারন্যাশনাল বা বড় কোনো মিডিয়ায় কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ভারত ভিত্তিক অনলাইন পোর্টাল নর্থ ইস্ট নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের বাধা দূর করতে, খেয়াল করবেন, বাধা দূর করতে, নর্থ ইস্ট নিউজ বলছে যে বাধা আছে, বাধা দূর করতে তার স্ত্রী জুবাইদা রহমান, মানে তারেক রহমানের স্ত্রী, এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের লবিং করছেন। তারা অন্য কোনো কাজেও যেয়ে থাকতে পারেন, কিন্তু এভাবে এসছে সংবাদটি। ওই প্রতিবেদনে এমনও বলা হয়েছে তারা, মানে জুবাইদা রহমান এবং খলিলুর রহমান সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটি এবং এফবিআই কর্মকর্তা ডেবোরার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। কারণ আপনারা জানেন যে এই দুর্নীতির বিষয় নিয়ে যখন মামলা চলছিল তখন সাক্ষী দেবার জন্য এফবিআই এর কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন। তো সবকিছুর প্রেক্ষাপটে আসলে আমি বলবো, এই যে যুক্তরাষ্ট্রের লবিং এর কথাটি উঠলো, নর্থ ইস্ট বলল, বা আরো কোথাও কোথাও হয়তো এসে থাকতে পারে, এই বিষয়টি কি সত্য? সরকারের তরফ থেকে এই সত্যটা, যদি এটি সত্য হয়, এটি জানাতে বাধা কোথায়? কারণ অনুসন্ধান বলছে এই তথ্য এখনো কোনো বড় আন্তর্জাতিক গণমাধ্যমে স্বাধীনভাবে যাচাই হয়নি। নর্থ ইস্ট নিউজেই কেবল আমি দেখেছি। তবে বিষয়টির যে একটা জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল আছে এটি অস্বীকার করা যাবে না। কারণ বিশ্লেষকরা বলেন আন্তর্জাতিক রাজনীতিতে
স্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই, থাকে শুধু স্বার্থ। ওই যে প্রতিবেশী দেশের মুখ্যমন্ত্রীর কথা বলছিলাম, প্রধানমন্ত্রী হবার পর সব হিসাব নিকাশ কিন্তু বদলে গেছে। তাই 2008 সালের সেই অবস্থান 2026 সালে এসে একেবারে বদলে যেতেও পারে, এমনটি ভাবা কি অস্বাভাবিক? কিন্তু প্রশ্নটা করতেই হবে, এই সম্পর্কটি আসলে বদলেছে কিনা। পররাষ্ট্রমন্ত্রী খলিলের কথা যদি সত্য হয়, তাহলে তো কোনো জটিলতাই থাকবার কথা নয়। তাহলে লবিং এর কথাটি উঠছে কেন? দ্রুততার সঙ্গে সরকারের তরফ থেকে বিষয়টির প্রকৃত তথ্য তুলে ধরা উচিত বলে মনে করি, কারণ গুজবের ডালপালা শুরুতেই ভেঙে দেওয়া দরকার। সুপ্রিয় দর্শক, বিষয়টি অত্যন্ত ক্ষুদ্র আবার অত্যন্ত বৃহৎ, কারণ তারেক রহমানকে নিয়ে অভিযোগটি হয়েছে অনেক আগে, এখন 2026, এটি 2008-এর। এই দীর্ঘ সময়ে জাতীয়, আন্তর্জাতিক, আঞ্চলিক রাজনীতিতে অনেক অদল বদল হয়েছে। তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনকার অবস্থান কি এটি বাংলাদেশের নাগরিকদের আসলে জানবার আগ্রহ থাকতেই পারে। তাই পুরনো ওই যে কূটনৈতিক নথি যেটি মরিয়াটি পাঠিয়েছিলেন, তখনকার বাস্তবতায় পাঠিয়েছিলেন, সেটাকে আজকের রাজনীতিতে, আজকের কূটনীতিতে এখনো প্রভাব ফেলবে কিনা, এটি বাংলাদেশের নাগরিক হিসেবে অনেকেই জানতে চাইতে পারেন বা জানতে চাইছেন। হয়তো তাদের আগ্রহ যে আছে বা থাকলে দোষের কিছু হতে পারে না, সেটা সেই জন্য দোষ দেয়া যাবে না। তাই এই বিষয়টিতে আপনার মতামত আমরা জানতে চাই। আপনি আপনার